সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বললো বাংলা সিনেমাতে লাস্ট সুপারস্টার হিসাবে আমরা সকলেই একটা নাম খুব পরিচিত হিসাবে জানি, যেটার নাম হচ্ছে দেব, যার নাম হচ্ছে দেব। এবং দেবের পর থেকে এখন অবধি বাংলা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হিসাবে যে প্রাধান্যতা, যেটা মানে পাওয়ার জন্য যাদের যাদের মানুষ তার লিস্টের মধ্যে নাম রেখেছে, আমি যাকে নিয়ে একটা ভিডিও বানাবো, মানুষের লিস্টের মধ্যেও তার নাম এখন সরে গেছে। একটা টাইম ছিল যখন এই দেব এবং জিৎ এবং অন্যান্য যত বড় বড় অভিনেতা আছে তাদের সাথে এই মানুষটারও আহ, কাজ আসতো, এবং কিছু কিছু টাইমে অডিয়েন্স এনাকে বাংলার ফিউচার, বাংলার ইন্ডাস্ট্রির একটা সুপারস্টার হিসাবেও মেনে নিয়েছিল একটা টাইমে, যার নাম হচ্ছে সোহম। তো সোহমের অ্যাকচুয়ালি যদি কেরিয়ার যদি পুরোপুরি যদি ভালো করে অ্যানালাইজ করা হয়, তো সোহমের প্রথম থেকে শুরু করে একদম মানে এখনো অবধি তার পুরো কেরিয়ার যে গ্রাফ আছে, সে কিন্তু বাংলার কিন্তু একটা টাইম ছিল যখন লিডিং মোস্ট সুপারস্টার ছিল। লিডিং মোস্ট সুপারস্টার মানে আমি তার কথা বলছি না, এটা বুঝতেই পেরে গেছো। লিডিং মোস্ট সুপারস্টার বলার রিজন হচ্ছে এটা, তার আজকে যতগুলো বাংলা সিনেমা চলে, এরকম যতগুলো টিভি চ্যানেল আছে, সেখানে তুমি যতগুলো পুরনো পুরনো আহ, ছবিগুলো যদি দেখো ফলো করে, সেখানেতে কিন্তু সেই যে বাচ্চার ভূমিকায় সোহমকে অনেক সময় দেখা যায়। তো সোহমের যদি কেরিয়ার গ্রাফ দেখো, সেখানে কিন্তু সে একদম অনেক আগে থেকে স্টার্ট করেছে তার পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির জার্নি। তো এখানে সোহমের যখন সে বড় হয়ে উঠলো, তো এমনি যখন তাদের মানে একটা অডিয়েন্স, সার্টেন অফ অডিয়েন্স ছিল গ্রাম বাংলা থেকে শুরু করে, যারা এই রকম কাইন্ড অফ ছবি অনেক পছন্দ করতো এবং যারা কিন্তু সোহমকে চিনতো। এবং সেই কারণ ওয়াইজ সেই টাইমে যখন কমার্শিয়াল কাজের একটা চল ছিল, সেই টাইমে যখন এইরকম কাইন্ড অফ কাজ আসতো, তখন কিন্তু সোহম একটা আলাদাভাবে পরিচিত পেয়েছিল, যে এটা সেই সোহম যে বাচ্চাবেলায় কাজ করতো। তো সেরকম হিসাবে মানুষ কিন্তু তার ছবি দেখতে যেত। ইভেন সোহমের কেরিয়ারে অনেক এরকম ছবি আছে যেগুলো দারুণভাবে তাকে এস্টাবলিশমেন্ট দিতে পেরেছে, যেমন বোঝে না সে বোঝে না, অমানুষ, এরকম অনেক ছবি আছে যেগুলো কিন্তু প্রেম আমার, এরকম অনেক ছবি আছে যার গান থেকে শুরু করে তার অভিনয় থেকে শুরু করে সবকিছু সত্তায় কিন্তু তার তারিফ করা হয়েছে। এবং এই ছবিগুলো ততদিনই মানুষের কাছে খুব বিশেষভাবে খুব কাছের ছিল, ততদিনই যতদিন না মানুষের কাছে ওই রিমেক ছবির যে ওই ট্যাগলাইনটা, সেই জিনিসের সাথে যতদিন না তাদের পরিচিত হলো। এবার বাংলা সিনেমা যত আগে আসতে থাকে, সোহমের যদি এন্টায়ার কেরিয়ারে যদি তিন চারটে যদি ভালো ভালো ছবি যদি তোমরা দেখো, যার মধ্যে আমি মেনশন করলাম দু তিনটে নাম, যেমন বোঝে না সে বোঝে না থেকে শুরু করে অনেক এরকম ছবি আছে যেগুলো বাংলাতে তার কেরিয়ার থেকে শুরু করে প্রচুরভাবে এস্টাবলিশ হয়ে গেছিল, এবং বাই নেম তার ছবি কিন্তু দেখতে যেত। অন্যদিকে যেমন দেবের ছবি বা জিতের ছবি, এরকম ছবিও দেখতে অডিয়েন্স পছন্দ করতো, সেরকম কিন্তু সোহমকেও সেই ক্যাটাগরিতেই কিন্তু রাখা হতো। এরপর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যদি তোমরা তার কিছুদিন পরে, মানে সোহম, দেব, এদের পরে যে অঙ্কুশ বা বনি, এরা যারা এলো, এদের ছবিগুলো যদি প্রথম ধাপে যদি দেখো, তখন যদি এসবিএফ এর বা এরকম অনেক বড় বড় ব্যানারের যেরকম বাংলা ছবি যদি কোনো কমার্শিয়াল কাজ আসতো, সেই কমার্শিয়াল কাজগুলোকেও কিন্তু মানুষ দারুণভাবে সরাহনা করতো। কিন্তু একটা টাইম এলো এরকম যখন কিন্তু রিমেক ছবির যে ট্যাগলাইনটা, এইটা কিন্তু মানুষের কানেতে খুব চুপতে লাগলো, এবং এই কারণ ওয়াইজ তারা রিমেক ছবি আর দেখবে না, কারণ অলরেডি সাউথের একটা স্ট্যাবলিশমেন্ট হওয়ার ছবি, যেটা হিন্দি ভাষায় যখন টিভিতে অ্যাভেলেবেল হয়ে গেল, সেই টাইমের পর থেকে মানুষের কাছে কিন্তু এই ছবিটা আবার বাংলায় দেখা, বিশেষ করে তখন একটা কম্প্যারিজন থেকে শুরু করে সমস্ত কিছু শুরু হয়ে যায়। তো সেই কারণ ওয়াইজ মানুষ কিন্তু ধীরে ধীরে বাংলা সিনেমার কমার্শিয়াল কাজ থেকে যে বাংলা সিনেমার অডিয়েন্সটা, সেটা কিন্তু ধীরে ধীরে কম হতে থাকলো। এই কারণ ওয়াইজ কিন্তু বাংলার বড় বড় যত সুপারস্টার আছে, তারা কিন্তু এই প্রবলেমটা নিজেই ফেস করতে শুরু করলো। ইভেন তোমরা তো লাস্ট যদি কিছু ছবিগুলো দেখো, তো সেখানে একটা জিনিস তোমরা খুব বিশেষভাবে ফলো করবে, যেখানে গল্প হলো সত্যি থেকে শুরু করে এরকম অনেক ছবি ছিল, কলকাতার হ্যারি, ইভেন ধর্মযুদ্ধ, এরকম দু তিনটে যখন ছবি আসা শুরু করে, তখন কিন্তু এই ছবিগুলো কিন্তু সোহম, গল্প হলো সত্যি বা কলকাতার হ্যারি বা এরকম অনেক দু তিনটে এরকম ছবি আনতে শুরু করলো, যেগুলো কিন্তু তার যে অভিনয় সত্তা বা তার যে বিশেষ করে যে বাংলা সিনেমার যে তার ইন্ডিভিজুয়ালিটি,
টিটা সেটা কিন্তু কোথাও গিয়ে একটু শেষ হয়ে গেছে, কারণ সেখানে কোনো বড় ব্যানারের প্রোডাকশন হাউস ছিল না, ঠিকঠাকভাবে প্রেজেন্টেশন ছিল না, বা যেভাবে তাকে অডিয়েন্স দেখতে অভ্যস্ত হয়ে গেছিল সেই অভ্যস্তটা কোথাও গিয়ে তারই ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে দাঁড়ালো। তো সেই কারণ ওয়াইজ সোহমের যদি কেরিয়ার গ্রাফ এইখান থেকেই কিন্তু কিছু হলে প্রবলেম হতে দাঁড়ালো। ইভেন তার সাথে সাথে সে যখন পলিটিক্স এরকম কাইন্ড অফ জনরাতে জয়েন করতে শুরু করলো, তো অডিয়েন্সের তাকে দেখার একটা আলাদা পার্সপেক্টিভ হয়ে গেল। এবং রিসেন্ট টাইমে তো অনেক কিছু এরকম কন্ট্রোভার্সিয়াল ব্যাপার ঘটে, যে কারণে তার প্রতি অডিয়েন্সের যে পারসেপশনটা সেটা কিন্তু অভিনেতা হিসাবে নয়, নেতা হিসাবেই অনেকটা তাকে অডিয়েন্স কিন্তু দেখতে শুরু করে দিয়েছিল। এবং লাস্ট যদি কিছু কাজ দেখো, সেখানে কিন্তু ধর্মযুদ্ধ থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে এইরকম অনেক 2-3টে সোহম কাজ করতে শুরু করলো, বা রিসেন্ট টাইমে একটা ওয়েব সিরিজও সে করেছে। সেই কাজটাতেও কিন্তু সোহমের ইন্ডিভিজুয়ালিটিটা শেষ হয়ে গেল, সোহমের কিন্তু কাজের অনেকে কিন্তু প্রশংসা করে, যার কারণ ওয়াইজ সোহম কিন্তু কিছুটা হলেও কামব্যাক করে। কিন্তু ইন্ডিভিজুয়ালিটি আমি যেটা বললাম, যে একটা টাইমে যে সে স্ট্যাবলিশমেন্ট হয়েছিল অডিয়েন্সের কাছে, যেমন প্রেম আমার, বা বোঝে না সে বোঝে না, বা অমানুষের মতো ছবি করে, যেখানে অ্যাজ এ হিরো হিসাবে সোহমকে অডিয়েন্স দেখার জন্য সিনেমা হলে যেত, সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে কম হতে থাকলো। এবং প্রধান যদি দেখো, বা এরকম যদি নানান ধরনের 2-3টে যদি লাস্ট কিছু ছবি দেখো তার, সেখানে কিন্তু মেন হিরো হিসাবে বা মেন লিড চরিত্র হিসাবে তাকে একটা ছবিতেও কিন্তু দেখা যায়নি। তো এই কারণ ভাই সোহমের যে কেরিয়ার রিভাইভের ব্যাপারটা সেখানে কিন্তু ধীরে ধীরে কিন্তু কম হতে লাগলো। এবং তার যে আহ, মানে প্রোডাকশন হাউস থেকে শুরু করে বা ডিরেক্টরদের তরফ থেকে কোনো ইন্ডিভিজুয়াল তাকে অ্যাজ এ হিরো হিসাবে কিন্তু ওই যে অ্যাপ্রোচের ব্যাপারটা, সেটা কিন্তু তার কেরিয়ার গ্রাফ দেখলে বোঝা যায় যে খুব কম হয়ে গেছে, আগের তুলনায় এখন তো কম হয়ে গেছে। এবার কিন্তু এই বছরে দুর্গাপুজোয় অনেকদিন পর সোহমের একটা ছবি আসতে চলেছে, যেই ছবিটায় তার কিন্তু নিজের প্রোডাকশন হাউসও এই কাজটার মধ্যে ইনভলভ আছে। আমি নিজের প্রোডাকশন হাউসের কাজের কথাটা কেন ইনভলভ করলাম, প্রথম কথা আমি একটা জিনিস কিছুক্ষণ আগেই মেনশন করলাম, যে অনেক এরকম যখন কমার্শিয়াল কাজের যখন গ্রাফ বাংলা সিনেমা বা বাংলা ইন্ডাস্ট্রি থেকে যখন কম হতে থাকে, বা রিমেকের যে চলটা এখন কম হতে থাকে, তখন কিন্তু দেবজিতের মতো সুপারস্টারেরাও, শুধু সোহমই নয়, দেবজিতের মতো বড় বড় সুপারস্টারেরাও প্রবলেমে দেখা দেয়। জিতের কিছু কিছু অনেক ছবি থাকে যেগুলো অবশ্যই প্রবলেম ফেস করে। ইভেন দেবেরও ক্ষেত্রে যদি অনেকগুলো ছবি দেখো, হইচই থেকে শুরু করে তার চ্যাম্প বা তার ককপিট, এই 2-3টে ছবি কিন্তু তারও কিন্তু চলা চলা বন্ধ হলো, মানে সেই রকম ওয়াইজ কিন্তু মানুষ কিন্তু সেই ছবিগুলোকে আর পছন্দ করছিল না। সেগুলোরও কিন্তু ধাঁচ কিন্তু কমার্শিয়ালি ওয়েতেই ছিল। কিন্তু তাদের যে একটা কোর ছিল, সেই জিনিসটা হচ্ছে অডিয়েন্সের সাথে যে কানেক্টিভিটিটা, সেইটা তারা সবসময় রেখে দিয়েছিল। যেটা দেবের ক্ষেত্রেও তুমি দেখতে পাবে বা জিতের ক্ষেত্রেও দেখতে পাবে, তারা নিজের প্রোডাকশন হাউস খুললো, যেখানেতে বড় বড় প্রোডাকশন হাউস থেকে শুরু করে বড় বড় পরিচালকরা তারা কমার্শিয়াল কাজ পুরোপুরি বন্ধ করে দেয়, তাদের কাজ আসা বন্ধ করে দেয়, তাদের তরফ থেকে তাদের অ্যাপ্রোচ আসাও বন্ধ হয়ে যায়। তখন কিন্তু এরা নিজেদের প্রোডাকশন হাউস খুললো, এবং নিজেদের প্রোডাকশন হাউস হলেও অ্যাটলিস্ট তারা বছরে একটা কি দুটো ছবি তাদের প্রোডাকশন হাউস থেকে আনা শুরু করেছিল। যেখানে দেব প্রথম দিকে সাফল্যতা না পেলেও পরপর 10টা ছবি তার তরফ থেকে চেঞ্জেস নিয়ে আসে, এবং বেলা শুরু থেকে শুরু করে অনেক ছবি আজ প্রধান অবধি, বা আজ রিসেন্ট টাইমে তার খাদানের মতো একটা বড় কমার্শিয়াল কাজও আসছে। আজ এতগুলো এইরকম কাইন্ড অফ কাজ চলেছে বলেই সে একটা খাদান টাইপের একটা কাজ নিয়ে আসতে পারছে। তো তার একটা নিজের প্রোডাকশন হাউস একটা কিন্তু বাংলা সিনেমা একটা আলাদা রকম জায়গা করে নিল, যেটা এখনো কোনো অভিনেতা কিন্তু সেই জিনিসটাকে ছুঁতেও পারেনি। ইভেন জিতের ক্ষেত্রে যদি দেখা যায়, জিৎ কিন্তু নিজের তরফ থেকে কিন্তু সেই কমার্শিয়াল কাজগুলো বরাবর করতে থাকলো। কিন্তু সোহমের ক্ষেত্রে অডিয়েন্সের সাথে কানেক্টিভিটিটা একটুখানি কম হতে দেখা গেল, যেই কারণ ওয়াইজ সোহমের যদি গ্রাফ দেখো, তো সেটা কিন্তু অনেকটাই অন্য অন্য সুপারস্টারের তরফ থেকে যারা এখনো বাংলা ইন্ডাস্ট্রি সুপারস্টার হিসাবে মনোনীত, যারা সেই টাইমে যখন ছবি আনতো তখন যেরকম কালেকশন করতো, এখন তাদের ছবি সেই লেভেলে কালেকশন না করলেও এখনের মার্কেট অনুযায়ী তাদের যে স্টারডামটা যেটা তারা ধরে রেখেছে, সেটা কিন্তু সোহম আলাদা করে কোনোভাবেই অডিয়েন্সের সাথে সেই কানেক্টিভিটিটা রাখতেই পারেনি। যাই হোক, এই বছরে সোহমের একটা ছবি আসতে চলেছে, যেখানে সোহমের নিজের প্রোডাকশন হাউস সুরিন্দার ফিল্মসের সাথে কানেক্ট আছে, এবং তারা দুজন মিলে এই কাজটাকে প্রডিউস করছে। এবং মিঠুন চক্রবর্তী এই কাজটার মানে মেন যদি চার্ম বলতে পারো মিঠুন চক্রবর্তী। এবং আমরা সকলেই জানি যে মিঠুন চক্রবর্তী এমন একজন অভিনেতা, যার লাস্ট কিছু কাজ হচ্ছে
এমন কাজ যেগুলোতে মানে তাকে লাকি চার্ম হিসাবে তাকে মনোনীত করা হয়, মানে সে যেরকম কাজই করে সেগুলো কিন্তু খুব সাফল্যতা এনে দেয়। এবং এর সাথে সাথে মিঠুন চক্রবর্তী এখন যেরকম সেরকম স্ক্রিপ্টের ওপরেও কিন্তু কাজ করছে না। তো তার যদি পুরো গ্রাফ যদি দেখো, সেগুলো কিন্তু সে ভালো স্ক্রিপ্ট হলে তবেই কাজ করছে। এবং এই কাজেতে মিঠুন চক্রবর্তীর অপোজিটে এখানে দেখা যাবে সোহমকে। তো এই যে দুটো টাসেল এবং সোহমের একটা ভালো ভূমিকা এই ছবির মধ্যে, এটা কিন্তু দেখলে কিন্তু অডিয়েন্সের কাছে কোথাও গিয়ে আবার সেই কেরিয়ার রিভাইভের ব্যাপারটা কিন্তু আবার চলে আসে। তো দেখার যে শাস্ত্রী কিন্তু চলা খুবই দরকার অ্যাটলিস্ট সোহমের জন্য, এবং শাস্ত্রী অবশ্যই চলবে বাংলা সিনেমায়। দুর্গাপুজোয় প্রত্যেকটা ছবি ভালো বিজনেস করে নিজের জায়গায়, কিন্তু শাস্ত্রীতে সোহম যেহেতু অ্যাজ এ পারফর্মার খুব ভালো। তো আমার মনে হয় যে এই ছবিটায় তার পারফরমেন্স দেখে অডিয়েন্স যদি ভালো সরাহনা জানায়, তাহলে হয়তো তার কেরিয়ারে আরো আগে আমরা ভালো ভালো এরকম কাইন্ড অফ ছবি দেখতে পেতে পারি, এবং হয়তো সেই ছবিগুলো দেখতে পেতে পারি বা তার সিকুয়েল দেখতে পেতে পারি, যেগুলো একটা টাইমে আমরা দেখতে পছন্দ করতাম তাকে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই ম্যাটারটাকে নিয়ে বা এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।